টি-20 সিরিজ খেলতে কিছুক্ষণের মধ্যেই গোয়ালিয়র পা রাখবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ভয় ডরহীন ক্রিকেট খেলতে চান রিশাদ হোসেন। এবং ইউসিএল এ রাতে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ লিল। লিভারপুল খেলবে বোলোনিয়ার বিপক্ষে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। নেট বোলার সাইড বেঞ্চ থেকে বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ। আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ হোসেনের যাত্রাটা বেশ দীর্ঘ। অপেক্ষা থাকলেও হতাশা ভর করেনি এই তরুণ লেগ স্পিনারের ওপর। যখন যেখানে সুযোগ পেয়েছেন উজাড় করে দিয়েছেন সামর্থ্যের সবটুকু। দেশের উঠতি লেগ স্পিনারদের জন্য একই পরামর্শ দিয়েছেন রিশাদ। ভারত সিরিজে খেলতে চান ভয় ডরহীন ক্রিকেট। সময় সংবাদে আমাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তার কথা শুনেছি আমি। কষ্ট করবো, ফল দেওয়ার মালিক তো আল্লাহ। আমি রিপিট করতে হবে, প্রতিদিন ভালো খেলতে হবে, এটাই আমার কাজ। যে ডেতে খেলবো ওই দিনটা চিন্তা করি, আজকে ভালো খেলবো, আজকে ভুলে যাবো, কালকে আবার ভালো খেলতে হবে। রিশাদ হোসেনের গল্পটা ভিন্ন। ঘরোয়া ক্রিকেটে সাইড বেঞ্চ আর ন্যাশনাল টিমে তার বিচরণ ছিল নেট সেশনে আবদ্ধ। দীর্ঘ অপেক্ষা শেষে সেই রিশাদই এখন টি-20-র হটকেক। যে ডেলিভারি করতে পারে এই ডেলিভারি করব। ব্যাটসম্যান যদি ভালো খেলে সেটা ব্যাটসম্যানের ক্রেডিট দিতে হবে। তো আমি জাস্ট আমার কষ্টটা করতে চাই এবং প্রতিদিন 1% হলে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। অভিষেকের এক বছরে রিশাদ জায়গা করে নিয়েছেন 3টা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে, যার মধ্যে সবচেয়ে বড় নাম অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেই লিগ মাতানোর অপেক্ষায় এই লেগ স্পিনার। অথচ এই রিশাদেরই জায়গা হয়নি যুব বিশ্বকাপের দলে। বিপিএলেও তাকে খেলানোর সাহস দেখায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জাতীয় দলে অভিষেকের আগে লিস্ট এতে 3টি এবং ঘরোয়া টি-20 খেলেন মাত্র 18টা। হাতে গোনা ওই কয়েক ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন 22 বছর বয়সী এই ক্রিকেটার। দেশের মন্থর উইকেটের বিবেচনায় ফিঙ্গার স্পিনারদের সামনে রিস্ট স্পিনারদের টিকে থাকাটাই কঠিন। তাই রিশাদের মতে হাতে গোনা অল্প সুযোগই কাজে লাগাতে হবে বাকিদের। অতীতের তুলনায় দেশের লেগ স্পিন পাইপলাইন সমৃদ্ধ বলেও মনে করেন নীলফামারী থেকে উঠে আসা এই ক্রিকেটার। আউটসাইডে অনেক লেগ স্পিনার আসতেছে এবং আশা করা যায় আরও 2-4 জন 5 জন আসবে। তো আমাদের দেশের জন্যই ভালো। 5 ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, প্রিমিয়ার লিগ সবার একটা দুটো সুযোগ আছে। আমাদের সুযোগ হচ্ছে লিমিটেড, আমাদের ওই সুযোগ লিমিটেডের মধ্যে কাজে লাগাইতে হবে। ভারত সিরিজকে সামনে রেখে জিম আফটার টি-10 খেলতে যাননি রিশাদ হোসেন। ইতিহাস ভুলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে চান ভয় ডরহীন ক্রিকেট। সবাই স্পেসিফিক জায়গাটা নিয়ে কাজ করতেছে। সো টপাররা যারা তারা সুইং, পেস বলার এইসব নিয়ে কাজ করতেছে, মিডলার যারা স্পিন, টার্ন এইসব নিয়ে সবাই এখন মাশাআল্লাহ অনেক সিরিয়াস এবং সবাই কমিটেড আর কি, যে আমাদের জিতার জন্য খেলবো, কোনো ভয় ডরহীন না, এইসব খেলার চেষ্টা করবো। বছর 5 আগে আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে ভারতের মাটিতে টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ। রিশাদের সামনে এবার সুযোগ সেই বিপ্লবকে ছাড়িয়ে যাবার। হয়তোবা সেখানে নিজের আইপিএল ভবিষ্যৎটাও নির্ধারণ করবেন এই লেগ স্পিনার। সাব্বির মিথুন, সময় সংবাদ। ভারত সফরের আরো খবর। এই মুহূর্তে গোয়ালিয়র বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সঙ্গী করেই একদিন বাদে বাংলাদেশ দল এবং ভারত দুই দলই কিছুক্ষণের মধ্যে যে গোয়ালিয়র অর্থাৎ প্রথম টি-20-র ভেন্যু, সেই টি-20-র ভেন্যুতে এসে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। তবে তার আগে একটু যদি নিরাপত্তা নিয়ে বলতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে নিরাপত্তা কর্মীদের একেবারে আটোসাটো। জানেন যে এই টি-20 নিয়ে কানপুরও একটা আলাদা হুমকি ছিল, তবে এই টি-20 নিয়ে একটা অন্যরকম হুমকি ছিল। কারণ জানেন যে গোয়ালিয়রে ম্যাচ ডের দিন বন্ধ ডেকেছে, যদিও 14 বছর পরে আবারও এই গোয়ালিয়রে কিন্তু কোনো আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে, কিন্তু যে হিন্দু মহাসভা রয়েছে তাদের হুমকির দরুন গোটা এয়ারপোর্ট এলাকা আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং আমরাও যখন আসলে এখানে প্রবেশ করেছি আমাদেরও বেশ কয়েক স্তর নিরাপত্তার চাদর ভেদ করে তারপরে এখানে কিন্তু প্রবেশ করতে হয়েছে। বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে নিরাপত্তা পাশ কাটিয়ে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে যে 3 ম্যাচের টি-20 সিরিজ, যেটি কিনা 6 তারিখ থেকে শুরু হবে, সেই ম্যাচকে সামনে রেখে দুই দল কিছুক্ষণের মধ্যেই এখানে তাদের যে বহনকারী বিমান, সেই বিমানটিও
অবতরণ করবে এবং বাংলাদেশ থেকে যে দলটা গতকাল এসেছিল তারাও আসলে একই সঙ্গে দলের সঙ্গে আসবেন, যদিও দুই দল আছে, অর্থাৎ দুদল, অর্থাৎ বাংলাদেশ দল যারা গতকালকে এসেছিলেন সেই দল এবং কানপুরে যেই দলটা ছিল, দুটো দল একসঙ্গেই এখানে আসবেন। একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশ দল আজ কোনো অনুশীলন করবে না, আজ ভারতও কোনো অনুশীলন করবে না এবং অনুশীলন না করলেও আগামীকাল কিন্তু দুই দলই, বাংলাদেশ দল এবং ভারত দুই দলই অনুশীলন করবে এবং গোয়ালিয়রের যে প্রথম টি-20 সেই টি-20 ম্যাচকে সামনে রেখে কিন্তু একটা অনুশীলন করবে। আমরা গতকাল রাতে আমরা সকালে আজকে সকালে এখানে এসে পৌঁছেছি জানেন যে, তবে আমরা কিন্তু নিরাপত্তার তেমন কোনো বালাই দেখিনি, যদিও বলছিলাম যে ম্যাচ ডের দিন হিন্দু মহাসভার একটা হুমকি রয়েছে এবং তারা বন্ধের ডাক দিয়েছেন বাংলাদেশে, যেটাকে আসলে হরতাল বলে আমরা বুঝি। তবে স্থানীয় যে আমরা নিরাপত্তা দেখেছি, যেটা কানপুরেও দেখেছিলাম, বাংলাদেশ বিসিসিআইয়ের পক্ষ থেকে তারা কিন্তু একেবারে সর্বোচ্চ দুদলকে নিরাপত্তা দিচ্ছে। এবার একটু মাঠের ক্রিকেটের কথা বলে জানেন যে একেবারে নতুন ফরম্যাট, এতদিন বাংলাদেশের ক্রিকেট ছিল সাকিব আল হাসানের, টি-20-র কথা বলছি, সাকিব আল হাসানের যুগ, এখন থেকে কিন্তু শুরু হবে সাকিব আল হাসান পরবর্তী যুগ, অর্থাৎ বাংলাদেশের যে প্রথম টি-20 ম্যাচটা ছিল সেই টি-20 ম্যাচটায় সাকিব আল হাসান খেলেছিলেন এবং শেষ ক্রিকেটার হিসেবে তিনি যখন টেস্টের আগে তার টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, এখন থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটের 2026কে সামনে রেখে নতুন পরিকল্পনার জন্য এই দলটা। তো দেখা যাক সেখানে আসলে কতটুকু উতরাতে পারে দল। এই ছিল আমার কাছে গোয়ালিয়র থেকে বাংলাদেশ এবং ভারত দল আগমনের সবশেষ আপডেট। টি-20 সিরিজের আগে গোয়ালিয়র থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। কানপুর টেস্টে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের মাসুল গুনল টাইগাররা। বাজে হারের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 চক্রের পয়েন্ট তালিকার 7 নম্বরে নেমে গেছে বাংলাদেশ। টাইগারদের ব্যর্থতার সুযোগে পয়েন্ট টেবিলের 5-এ উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। কানপুরের ব্যর্থতায় আবারও স্পষ্ট হয়ে উঠেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিকতা ধরে রাখার না পারার বিষয়টি। রাওয়ালপিন্ডি থেকে কানপুর গেল 3 সেপ্টেম্বর এভাবেই পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ। অক্টোবরের শুরুতে এসেই বদলে গেল দৃশ্যপট। রাওয়ালপিন্ডির অর্জন ভারতের গর্জনে রূপ নিল হতাশায়। এটাই যেন প্রকৃত বাংলাদেশের টেস্ট ক্রিকেটের চিত্র। রাওয়ালপিন্ডি দুহাত ভরে দিয়েছিল টাইগারদের। শান্ত লিটনের সপ্তম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড, মুশফিকের সেঞ্চুরি, সাকিবের মাইল ফলক, আরও কত প্রাপ্তি জমা পড়েছিল পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 24 বছরে যা পারেনি টাইগাররা, সেই অনন্য অর্জন ধরা দিয়েছিল আগস্ট সেপ্টেম্বরে। সিরিজ জয়ের পর বাংলাদেশ থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যম প্রতিটি জায়গাতেই ছিল টাইগার বন্দনা। এমনকি ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার থেকে শুরু করে দীনেশ কার্তিক সিরিজ শুরুর আগে ভারতকে সতর্ক করেছিলেন বদলে যাওয়া বাংলাদেশ সম্পর্কে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 4-এ ওঠা শান্তরা স্বপ্নও দেখেছিল ফাইনাল খেলার। তবে 1 মাসের মধ্যেই স্বপ্ন ভেঙে ধূলিসাৎ বাংলাদেশের। কানপুর টেস্টের শেষ দিনে টিম ইন্ডিয়ার কাছে অসহায় আত্মসমর্পণের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 চক্রের পয়েন্ট তালিকার 7-এ নেমে গেছে শান্তরা। 21 অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কানপুরে ভারতের কাছে বাংলাদেশের হেরে যাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার 5-এ উঠে এসেছে প্রোটিয়ারা। বাংলাদেশের চেয়ে 2 ধাপ এগিয়ে থেকে আগামী 16 অক্টোবর ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা। 7-এ নেমে যাওয়া বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন 34.38। 5-এ উঠে আসা দক্ষিণ আফ্রিকার 38.89। শীর্ষে থাকা ভারতের পয়েন্ট এখন 74.24%। অস্ট্রেলিয়ার পয়েন্ট 62.50%। 2023-25 চক্রে মোট 12টি ম্যাচ ছিল বাংলাদেশের। 8টি এরই মধ্যে খেলে ফেলেছে টাইগাররা। জয় পেয়েছে 3টি, হেরেছে 5টি। বাকি 4 ম্যাচের 2টি অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, শেষ 2টি নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। রাওয়ালপিন্ডিতে স্লো ওভার রেটের কারণে শান্তদের 3 পয়েন্ট কেটে নেয় আইসিসি। তাই 36 পয়েন্ট হওয়ার কথা থাকলেও বর্তমানে বাংলাদেশের পয়েন্ট 33। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর 4 টেস্টে জয়ের অসম্ভব কাজটা করতে পারলে টাইগারদের পয়েন্ট হবে 81। পয়েন্টে শতকরা হার হবে 56.25। তবে সেটা যে কতটা কঠিন তা ভালোই জানা আছে সমর্থকদের। মাত্র 1 মাস আগে যারা টাইগারদের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ, তারাই এখন সমালোচনায় মুখর। সাদা পোশাকে এখনো শেখার শেষই যে করতে পারেনি টাইগাররা। তবে শত হতাশার মাঝেও আছে সুখের খবর। প্রথম চক্রে কোনো জয় না পাওয়া বাংলাদেশ দ্বিতীয় চক্রে মাত্র জয় পেয়েছিল 1 টেস্টে। তবে এবার বাংলাদেশের জয় এখন পর্যন্ত 3 টেস্টে।
পারভিন আক্তার, সময় সংবাদ। এর আগে বিদেশের মাটিতে বিদায়ী টেস্টে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পান সাকিব আল হাসান। সংবর্ধনা পেয়েছেন সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও। গ্রিন পার্কে শেষ ইনিংসে ব্যাট কিংবা বলে মনে রাখার মতো কিছুই করতে পারেননি সাকিব, যদিও ম্যাচ শেষে ঠিকই সিক্ত হন সতীর্থদের ভালোবাসায়। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। গ্রিন পার্কে মোটে 6 সেশনে ম্যাচ হার, তবুও ডাগ আউট কিংবা প্রেস বক্স সবাই দাঁড়িয়ে গেলেন একজনের জন্য। সতীর্থরাও এগিয়ে এলেন বিরাট কোহলিও। গ্যালারির চিৎকার ছাপিয়ে নিভৃতে তখন হয়তো বাজছে বিউগলের করুণ সুর। সাকিব তবুও কাঁদলেন না, মুখে জোর করেই হাসি আটকে রাখার আপ্রাণ চেষ্টা। আকাশের দিকে তাকিয়ে হয়তো সৃষ্টিকর্তাকে বলছেন ধন্যবাদ। বিদায়ী টেস্টে কেউ কোনো আয়োজন করুক কিংবা নাই করুক, সাকিবকে আলাদা সম্মাননা জানিয়েছেন ঢাকা থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি সাকিব মিটিয়েছেন সেলফি আর অটোগ্রাফের আবদার। এর আগে দ্য লাস্ট ড্যান্স বিদায় বেলাতেও বড্ড তাড়াহুড়ো, বেখেয়ালি। দলকে খাদের কিনারায় রেখে ফিরেছেন 0 রানে। তবে জাদেজার যে বলটায় তিনি আউট হলেন, সচরাচর এমন আউট দেখা যায় না পাড়ার ক্রিকেটেও। 71 টেস্ট ক্যারিয়ারে 130 ইনিংস, যেখানে এ নিয়ে 6 নম্বর বারের মতো 0 রানে ফিরেছেন সাকিব। আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন ভিন দেশে বনেদি ক্রিকেট আর নয়, কানপুরেই শেষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতিও দেখে ফেলেছেন অনেকেই, যদি না শেষ পর্যন্ত তার অনুমতি মেলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার। বেলা শেষে সাকিবের এই বিদায় স্মরণীয় আরও এক ভিন্ন কারণে। বিরাট কোহলির কাছ থেকে যে পেয়েছেন বিশেষ উপহার, ভাগ্যের কি অদ্ভুত সমীকরণ। 17.5 বছর আগে টকবগে তরুণ সাকিবের এই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই। হয়তো শেষ টেস্টের প্রতিপক্ষ এই টিম ইন্ডিয়াই, কে জানে। তবে আপাতত কোনো ক্রিকেট নয়, গন্তব্য পরিবারের কাছে মার্কিন মুলুকে। বলা হয় যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে নাকি গুণীর জন্মই হয় না। আফসোস, আপনার থাকতেই পারে আপনার দেশে একজন সচিন টেন্ডুলকার, ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, মাইকেল জর্ডান কিংবা শুমাখার নেই। গর্ব আপনার হতেই পারে আপনার দেশে একজন সাকিব আল হাসান ছিলেন, যিনি 17 বছরের বেশি দেশকে সার্ভ করার পর ইচ্ছে প্রকাশ করেছেন ঘরের মাঠে শেষ টেস্ট খেলার। তবে সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি কানপুরই হবে শেষ, সেই উত্তরের জন্য আপাতত অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। চ্যাম্পিয়ন্স লিগের আরও খবর। রাতে মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্টদের আতিথ্য দেবে ফ্রেঞ্চ ক্লাব লিল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটাই হতে যাচ্ছে এই দুই দলের প্রথম কোনো সাক্ষাৎ। নতুন প্রতিপক্ষের সামনে পরীক্ষা দেবে লিভারপুলও। অ্যানফিল্ডে তারা খেলবে ইতালিয়ান ক্লাব বোলোনিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। মৌসুমের শুরুটা নামের মতো করতে পারেনি রিয়াল মাদ্রিদ। মৌসুমের সব প্রতিযোগিতায় এখনো অপরাজিত থাকলেও ইনজুরি জর্জরিত স্কোয়াড আর আক্রমণ ভাগের ছন্দ না মেলা এখনো বড় দুশ্চিন্তার কারণ স্প্যানিশ জায়ান্টদের। মাদ্রিদ ডার্বির শেষ মুহূর্তে পয়েন্ট হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছে অল হোয়াইট। নতুন নিয়মের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম অ্যাওয়ে ম্যাচ। 15 বারের চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে ফরাসি ক্লাব লিল। তবে এই ম্যাচেও ইনজুরি চিন্তা পিছু ছাড়ছে না কোচ কার্লো অ্যানচেলোত্তির। এমবাপ্পে দলের সঙ্গে ফ্রান্সে গেলেও শুরুর একাদশে তার না থাকার সম্ভাবনাই বেশি। সুযোগ পেতে পারেন এনরিক। গোলপোস্টের নিচে থাকছেন না থিবো কোর্তোয়া। আবারও আন্দ্রে লুনিনকে নিয়ে ফার্স্ট 11 সাজাতে হবে লস ব্লাঙ্কোর। ডার্বিতে চোটে পড়েছেন ফ্রান গার্সিয়াও। তবে লিলের মাঠে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন এদুয়ার্দো কামাভিঙ্গা। প্রতিযোগিতামূলক ম্যাচে এবারই প্রথমবারের মতো লিলের বিপক্ষে খেলবে রিয়াল। স্প্যানিশ দলগুলোর বিপক্ষে সব মিলিয়ে 9 ম্যাচে মাত্র 1 জয় ফ্রেঞ্চদের। যদিও ফরাসি ক্লাবটার হোম রেকর্ড দুশ্চিন্তার কারণ হতে পারে অল হোয়াইট শিবিরের। এদিকে রিয়ালের মতো নতুন প্রতিপক্ষের পরীক্ষা লিভারপুলের সামনেও। অলরেডদের প্রতিপক্ষ দীর্ঘ 60 বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় ওঠা ইতালিয়ান ক্লাব বোলোনিয়া। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইতালিয়ান অপোনেন্টের সামনে মোহাম্মদ সালাহরা।
নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে এসি মিলানকে তাদেরই মাঠে হারিয়ে শুভ সূচনা করে লিভারপুল। সে হিসেবে বোলোনিয়া পরীক্ষা সহজই হওয়া উচিত। এই ম্যাচে অসুস্থতা কাটিয়ে ফিরতে পারেন ডারউইন নুনেস, তবে বোলোনিয়ার রক্ষণভাগ ভোগানোর সক্ষমতা রাখে অলরেড শিবিরকে। অ্যানফিল্ডে আর্নে স্লটের শিবির সঙ্গে পাবে না দিয়াগো জোতা আর হার্ভে এলিয়টকে, যদিও ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামবে স্বাগতিকরা। বিশেষ করে তাদের সাম্প্রতিক ফর্ম বোলোনিয়ার বিপক্ষে সহজ জয়ের আভাস দিচ্ছে। আসন্ন বাফুফে নির্বাচনের কাউন্সিলরশিপ নিয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সংস্থার আপত্তির শুনানি চলছে। এই মুহূর্তে ফুটবল ফেডারেশন কার্যালয়ে আছেন রিপোর্টার এসএম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই ফুটবল ফেডারেশনে ফুটবল নিয়ে না যতটা চর্চা হয় তার চেয়ে বেশি চর্চা হয় অফুটবলীয় যেসব কার্যক্রম রয়েছে তা নিয়ে। আপনারা সবাই জানেন এই 26 অক্টোবর আসন্ন বাফুফে ফুটবল ফেডারেশন নির্বাচন, এবং এই ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে একটি মহল কিন্তু ব্যাপক তৎপর হয়ে উঠেছে। সেই মহলটি হচ্ছে যারা হচ্ছে কাউন্সিলরশিপ নেবে, কারা ফুটবল ফেডারেশনের কাউন্সিলরশিপ নেবে তা নিয়ে বেশ জল খোলা হয়েছে। এখন পর্যন্ত 137টি ফর্ম জমা পড়েছে এবং 137টি ফর্মের এগেনস্টে প্রায় 40টির মতো অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগগুলোরই কিন্তু শুনানি হচ্ছে এই ফুটবল ফেডারেশনের ভেতরে। একটি বৈঠক হচ্ছে সেই বৈঠকে, এবং মজার ব্যাপার হচ্ছে এই শুনানিটা এতটাই জটিল আকার ধারণ করেছে, কিছুক্ষণ আগে আমরা দেখেছি 5 জন পুলিশ সদস্য ফুটবল ফেডারেশন কক্ষে প্রবেশ করেছে এই যারা হচ্ছে শুনানি করছে যে নির্বাচন কমিশনার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। অর্থাৎ এখানে যে একটা গন্ডগোলের যে আভাস তৈরি হয়েছে সেটি কিন্তু বেশ স্পষ্টই বলা যায়। যদিও সকাল থেকে যখন হচ্ছে যাদের অভিযোগ রয়েছে সেই অভিযোগকারীরা দলে দলে এখানে আসতে শুরু করেছেন, সকাল থেকে পরিস্থিতি কিন্তু বেশ স্বাভাবিক ছিল। তারপর যখনই এখানে দুপক্ষের উপস্থিত হয়েছে তখন থেকেই কিন্তু এই জটিল আকার ধারণ করেছে। এবার জানিয়ে দেই যে আসলে সমস্যাটা কোন জায়গায়। গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে হচ্ছে ফুটবল ফেডারেশনের বিশেষ করে ডিএফের কর্মকর্তা যারা তারা অনেকেই গা ঢাকা দিয়েছেন। এই সুযোগে বাফুফে কি করেছে যে যারা হচ্ছে ফুটবল ফেডারেশনের আসন্ন কাউন্সিলর হবে তাদের ফর্মটা বাই পোস্টে না পাঠিয়ে যারা লুকিয়ে ছিলেন তাদের হাতে হাতে ফর্ম বিতরণ করা হয়েছে বা গোপনে ফর্ম বিতরণ করা হয়েছে, যেটি হচ্ছে বাফুফের যে আইন রয়েছে বা নির্বাচনী যে আইন রয়েছে সেই নির্বাচনী আইনের কিন্তু পরিপন্থী। এই জায়গাটাতেই হচ্ছে আতে লেগেছে যারা হচ্ছে সত্যিকারের সংগঠক বা যারা হচ্ছে বঞ্চিত সংগঠক। তারা বলছেন তারা দীর্ঘদিন হচ্ছে ফুটবল ফেডারেশনের কাউন্সিলরশিপের বাইরে ছিলেন, তারা স্বপ্ন দেখেছিলেন এবার তারা কাউন্সিলর হবেন, কিন্তু তারা যখন কাউন্সিলরশিপ ফর্ম নিতে গিয়ে দেখেন যে সেই কাউন্সিলরশিপ ফর্মটা আগেই অন্য কাউকে বিতরণ করা হয়েছে, যার ফলে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে 40টির মতো জটিল পরিস্থিতি তৈরির কথা বলা হলেও আদতে ভিতরে কিন্তু শুনানি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি 7 থেকে 10টির মতো, অর্থাৎ পক্ষ বিপক্ষ এখানে 7 থেকে 10টি অ্যাসোসিয়েশন বা হচ্ছে সংস্থার কথা যদি বলি সেখান থেকে তারা হাজির হয়েছে এবং তারা তাদের পক্ষে এবং বিপক্ষে নিজেদের মতামতগুলো তুলে ধরছে। এবং সেই শুনানি শেষে যিনি নির্বাচন কমিশনার রয়েছেন ডক্টর জাকারিয়া তিনি হচ্ছে আসলে সিদ্ধান্ত নেবেন যে কারা যুক্তিসঙ্গত কারণগুলো উপস্থাপন করেছেন। এবং আগামীকাল ফুটবল ফেডারেশনের এই কমিটির শেষ কার্যনির্বাহী কমিটির মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হবে আসন্ন ফুটবল ফেডারেশন নির্বাচনে মোট কতজন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রদান করতে পারবে। তবে এখানে একটি জটিলতা রয়েছে, কারণ যারা বৈঠক করবে কার্যনির্বাহী কমিটির সদস্য তাদের অধিকাংশই কিন্তু পলাতক এবং কয়েকজন কিন্তু গ্রেফতার হয়েছে বা গ্রেফতার আতঙ্কে ঘুরে বেড়াচ্ছে। এখন হচ্ছে আসলে দেখার বিষয় আগামীকাল কতজন এই বৈঠকে অংশ নেয় এবং আজকে কতটা শান্তিপূর্ণভাবে এই শুনানি কার্যক্রম শেষ হয়। তো আমার কাছে ফুটবল ফেডারেশন থেকে এই ছিল সবশেষ। কাউন্সিলরশিপ নিয়ে শুনানি সবশেষ খবর জানাচ্ছিলেন এসএম ইকবাল। 1 মাস পর হলেও সার্চ কমিটির দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা মেলেনি ক্রীড়াঙ্গনে। তবে ফেডারেশনগুলোকে নিয়ে দ্রুতই কার্যকরী সিদ্ধান্ত আসছে বলে জানান কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ। মঙ্গলবার 3টি ফেডারেশনের সঙ্গে সভা শেষে এমনটি জানিয়েছেন তিনি। এছাড়া শুধু ফেডারেশনের নীতিমালা নয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন করার সুপারিশও করবে সার্চ কমিটি। ক্রীড়াঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। এরই মধ্যে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে কার্যকরী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সম্প্রতি বিভিন্ন ফেডারেশনকে পুনর্গঠন করতে সবার সঙ্গে আলোচনায় বসেন তিনি। তবে সে মতবিনিময় সভায় অংশ নিলেও ডিসিপ্লিনারি সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই সুযোগ পাননি নিজেদের সমস্যা তুলে ধরার।
এবার কার্যকরী সিদ্ধান্ত নিতে আলাদাভাবে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসেছে সার্চ কমিটি। প্রতিদিন 3টি করে ফেডারেশনের সঙ্গে আলোচনা সভা করার কথা তাদের। এরই ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরে সার্চ কমিটির সঙ্গে মত বিনিময় করেছে হকি, দাবা, স্নুকার ও বিলিয়ার্ড ফেডারেশন। বিস্তর আলোচনা চলে ফেডারেশনের অ্যাডহক কমিটি এবং নানা পলিসি নিয়েও। ফেডারেশনগুলা, প্লেয়ার, ইভেন আম্পায়ার্স, অর্গানাইজার সবাই সবার মনের কথাটা খুলে বলতে পেরেছে। যার যার মত শেষে দিচ্ছে, অনেকেই মতামত দিচ্ছে এই ব্যাপারে। তো সেই ব্যাপারেই এখানে আলোচনা হয়েছে। আমাদের বর্তমান পরিস্থিতিটা ওনাদেরকে বলেছি, ওনারা আমাদেরকে পরবর্তী মিটিংয়ে কি কর্মপন্থা নির্ধারণ করতে চান তারা আমাদেরকে জানাবেন। গেল 3 সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদে বেশ কয়েকটি সভা করেছে সার্চ কমিটি। ফেডারেশনগুলোকে নিয়ে কেমন সিদ্ধান্ত আসবে বা কি পরিবর্তন আসবে গঠনতন্ত্রে, তার জন্য সবাই তাকিয়ে আছে এই কমিটির দিকে। যদিও কমিটি গঠনের 1 মাস পেরোলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা মেলেনি ক্রীড়াঙ্গনে। তবে দ্রুত ফেডারেশনগুলোকে নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান সার্চ কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ। তাদের সাথে শেয়ার করলাম আমাদের নতুন পরিবর্তনগুলো কি আনতে চাচ্ছি। আমরা যে এই ফেডারেশনগুলোর সাথে কথা বলছি, এই ফেডারেশনগুলোকে আমরা প্রায়োরিটি নিয়ে কাজ করে ফেলেছি। আগামী সপ্তাহে আমরা হয়তোবা রবিবারের মধ্যে বা সোমবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। শুধু ফেডারেশনের নীতিমালাই নয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন করার সুপারিশও করবে সার্চ কমিটি। এনএসসি একটা যদি আপনি কিছুটা জায়গায় সংশোধন না করেন, ফেডারেশনের যে কনস্টিটিউশনগুলো অ্যামেন্ডমেন্ট করবেন সেটা কিন্তু কার্যকরী হবে না। আমাদের কাছে মনে হচ্ছে কিছুটা জায়গায় কনফ্লিক্টিং আছে, সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিব। এখন এই সময় এসছে আমরা একটু সাজেস্ট করব, এবং দেয়ার ইজ এ পসিবিলিটি অ্যান্ড দেয়ার ইজ স্কোপ। ফেডারেশনগুলোর সঙ্গে সার্চ কমিটির বৈঠকের ধারাবাহিকতায় পরবর্তী 2 দিন আরও 6টি ফেডারেশনের সঙ্গে বিশদ আলোচনায় বসবে কমিটির সদস্যরা। অনেকগুলো ফেডারেশনের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। জন্মদিনে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে হামজা চৌধুরীকে ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ দলে হামজা দেওয়ান চৌধুরীকে খেলানোর জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে এরই মধ্যে অনাপত্তিপত্র পেয়েছে বাফুফে। লেস্টার সিটির এই মিডফিল্ডারের এখন লাল সবুজের জার্সিতে খেলা কেবলই সময়ের অপেক্ষা। 1 অক্টোবর হামজার জন্মদিনে তাকে ভিন্নভাবে শুভেচ্ছা জানায় ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ ভেরিফাইড ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন। দেশের তৃণমূল ক্রিকেটে খেলার সরঞ্জাম সহজলভ্য করে তোলার চেষ্টায় নেমেছে এমকেএস। মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েসের এই প্রতিষ্ঠানের সুখ্যাতি এখন পৌঁছে গেছে দেশ থেকে দেশের বাইরেও, যার ধারাবাহিকতায় এবার এমকেএস এর স্টোর উদ্বোধন করা হলো যশোরে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটারদের জন্য ব্যাট, গ্লাভস সহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়ার এই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইমরুল। বেনাপুর প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। ইমরুল মিরাজের এমকেএস প্রতিষ্ঠান যাত্রা শুরু করে বড় স্বপ্ন নিয়ে। বিশ্বমানের ব্যাট প্রস্তুত করে ইতিমধ্যেই সাড়া ফেলেছে ক্রিকেট প্রেমীদের মনে। সাকিব তামিম থেকে মঈন রহিদের কাছেও পৌঁছেছে এমকেএস এর ব্যাট। মিরাজ ইমরুলরা এবারে ব্যাট পৌঁছানোর চেষ্টা করছে দেশের সর্বত্র। একে একে দেশের বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে এমকেএস এর স্টোর। যশোরের বেনাপোলে উদ্বোধন করা হয়েছে নতুন আরেকটি ব্রাঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ইমরুল নিজেই জানিয়েছেন প্রতিষ্ঠান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এমকেএসটা তো করাই হচ্ছে বাংলাদেশের স্পোর্টস একটা প্রপার মানে ইন্ডাস্ট্রি হিসাবে আমরা নিয়ে এসেছি, স্পোর্টস কোম্পানি। তো এখানে নট অনলি ব্যাট বল, আমরা ব্যাট বা গ্লাভস তৈরি করছি, আমাদের স্পোর্টসে যত ইকুইপমেন্ট থাকবে ক্রিকেটিং এবং ক্রিকেটের বাইরেও, এগুলো আমরা তৈরি করছি, করার প্ল্যান আছে আমাদের ভবিষ্যতে। তো আমি চেষ্টা করব বাংলাদেশের আমাদের প্রত্যেকটা জেলাতে আমাদের এমকেএস এর ডিলার থাকবে, স্টোর থাকবে, এবং দেশের বাইরেও আমরা, আপনারা জানেন যে অলরেডি ইউএসএতে আমাদের একজন ডিলার নিয়ে নিয়েছে, অস্ট্রেলিয়াতে আছে, ইউকেতে আছে। যশোরের বেনাপোলে ছিল না তেমন ভালো কোনো স্পোর্টসের দোকান। সরঞ্জাম কিনতে ক্রিকেটারদের পাড়ি দিতে হতো অনেকটা পথ। তাই হাতের নাগালে ভালো মানের ব্যাটের দোকান হওয়াকে সাধুবাদ জানাচ্ছেন খুদে ক্রিকেটাররা। এই শোরুমটা উদ্বোধন না হতো তাহলে আমাদের জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় যে 40-50 কিলোমিটার দূরে যাই এই ব্যাট কিনতে হতো। এখানে আমি এমকেএস শোরুমে ব্যাট দেখতে এসেছি। প্রাথমিক অবস্থায় বেশ কিছু ব্যাটের কালেকশন আছে। আপাতত ব্যাট থাকলেও পরবর্তীতে আমাদের গ্লাভস, বল, অন্যান্য যে জার্সি, এগুলো আমরা অ্যাড করার
পরিকল্পনায় আছি। তো প্রথম দিন হিসেবে আমরা বেশ সাড়াও পেয়েছি, বেশ কিছু ক্রিকেট প্রেমীরা আমাদের এখানে আসছে। শুধু বেনাপোলি নয়, একই দিনে সাতক্ষীরার সীমান্ত শহরে আরও একটি নতুন স্টোর উদ্বোধন করেন ইমরুল কায়েস। সময় সংবাদ, বেনাপোল। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 সিরিজ খেলতে কিছুক্ষণের মধ্যেই গোয়ালিয়র পা রাখবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ভয় ডনহীন ক্রিকেট খেলতে চান রিশাদ হোসেন। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।